নিজের হবু বর হিসেবে ভার্সিটির ইংরেজি প্রফেসরকে দেখে চমকে ওঠে আমিয়া। তার সামনে বসে থাকা প্রফেসর শুভ্রর অপেক্ষাও একই রকম। আমিয়া তাকালো তার বাবা আশরাফ শরীফের দিকে। বুঝতে আর বেগ পেতে হলো না এটা তারই বুদ্ধি। নিজের বন্ধুরে ভদ্র সভ্য ছেলের গলায় তাকে ঝুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমিয়ার যেমন ভদ্রলোক একদমই পছন্দ না। তার পছন্দ হলো বাউন্ডুলে স্বভাবের ছেলে, যাকে সে নিজের ভালোবাসা দিয়ে ভালো করার স্বপ্ন দেখে। তাই তো স্বাভাবিকভাবেই এখন তার মতলব কিভাবে এই বিয়ের কথাটা এখানেই থামিয়ে দেওয়া যায়। আশরাফ শরীফ আমিয়াকে উদ্দেশ্য করে বললেন, কেমন লাগলো আমার পছন্দের ছেলেকে? আমিয়া মনে মনে বলে উঠল, জঘন্য। কিন্তু সামনাসামনি তো আর এভাবে বলা যায় না। তাই মিকি হেসে বলল, তোমার পছন্দই আমার পছন্দ বাবা। কিন্তু আমি যে এখনই বিয়ে করতে চাইছি না। আগে নিজের পড়াশোনা শেষ করতে হবে আমার। আশরাফ শরীফ কিছু বলতে যাবেন তখনই শুভ্রর বাবা শামসুর চৌধুরী বলে ওঠেন, এটা কোনো সমস্যাই না মা। আমাদের বাড়ির বউরাও পড়াশোনা করতে পারে। এই তো আমার বড় ছেলের বউ এসেছে, ওকে জিজ্ঞেস করে দেখো না। ও যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছিল তখন ওর সাথে আমার বড় ছেলের বিয়ে হয়। বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করে এখনও বিসিএসে প্রস্তুতি নিচ্ছে। বউদের চাকরি করা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শামসুর চৌধুরীর বড় ছেলের বউ অদিতি বলে উঠলেন, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ উন্নত চিন্তা চেতনার মানুষ। এমন শ্বশুরবাড়ি পাওয়া প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। তুমি নিশ্চিন্তে আমার দেবরকে বিয়ে করতে পারো। আমি আবারও জোরপূর্বক মিকি হাসে। সে তো এখানকার কাউকে বোঝাতেই পারছে না তার মনের কথাটা। সে যেমন জীবনসঙ্গী চায়, শুভ্র একদমই তার বিপরীত। গোটা ভার্সিটিতে স্বচ্ছ ভাবমূর্তির জন্য সে পরিচিত। কোনো স্ক্যান্ডালের সাথে সে জড়িত নয়। উত্তম চরিত্রের অধিকারীই বলা যায়। ব্যবহারও বেশ নম্রভদ্র। এক কথায় বলা যায় মিস্টার পারফেক্ট। এমন কাউকে বিয়ে করে আমি কি করবে? সে তো এই লোকের কোনো কিছুতেই শোধরাতে পারবে না। বলতে গেলে শোধরানোর প্রয়োজনই পড়বে না। আমি চাই এমন কাউকে বিয়ে করতে, যার জীবন হবে অগোছালো, যে হবে প্রচণ্ড বেপরোয়া, যে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করবে না, নিজের মতো চলবে। ডিসিপ্লিন নামক শব্দটা তার ডিকশনারিতে নেই। এমন কাউকে বিয়ে করে নিজের ভালোবাসা দিয়ে তার জীবন বদলে দিতে চায়। শুদ্ধ ভাষায় বলতে গেলে এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিতে চায় সে। আমি একবার শুভ্রর পানে তাকালো। তার দৃষ্টি নিচে, নিতান্তই ভদ্রলোক বলে কথা। আমিও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কোনো মতেই আমি এই ভদ্রলোককে বিয়ে করব না। ভার্সিটির গণরুমে আজও বসেছে তাসের তথা জুয়ার আসর, আর তাতে অংশ নিয়েছে প্রভাবশালী ছাত্র সংগঠনের কিছু কর্মী। মূল খেলা এখন জমে উঠেছে। এই খেলার একদিকে রয়েছে বাপ্পি হোসেন, প্রভাবশালী ছাত্র নেতার ভাগ্নে, আর তার বিপরীতে রয়েছে আরহাম চৌধুরী দুর্জয়, যার নিজের পরিচয় সে নিজেই। খেলার এক পর্যায়ে দুর্জয় মুখে সিগারেট গুজে লাইটারটা জ্বালায়, বিদঘুটে হেসে বলে, অনেক তো হলো টাকা সওদা, এবার নতুন কিছু না হয় সওদা করি। বাপ্পি হোসেন হেসে বলল, বল কিসের সওদা করতে চাস? দুর্জয় তখনও উল্টে পাল্টে দেখছে তাসের পাতাগুলোকে। এভাবে বিচক্ষণের মতো দেখতে দেখতে বলে, গোলাম বিবি কাজী মানে? দুর্জয় একটা বিবি কার্ড তুলে নিয়ে বলে, চল আজ এটাকে নিয়েই সওদা করি। ঠিক বুঝলাম না। এবার যদি তুই জিতিস তাহলে আমার বন্ধু আহনাফের গার্লফ্রেন্ড তোর, আর যদি আমি জিতি তাহলে তোর গার্লফ্রেন্ড এক রাতের জন্য আহনাফের। বাপ্পি হোসেন চেঁচিয়ে বলে ওঠে, দুর্জয়? দুর্জয় মুখে চিরাচরিত হাসি ঝুলিয়ে বলে, এত হাইপার হচ্ছিস কেন? নিজের উপর বিশ্বাস নেই তোর? দেখ আহনাফকে, ও তো এত রিয়েক্ট করছে না। বাপ্পি তাকালো আহনাফের দিকে। তাকে একদম শান্ত স্থির লাগছে, অথচ তারও এতক্ষণে বাপ্পির মতোই প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। আহনাফ বাপ্পির অবাক মুখশ্রী দেখে বলে, আমার বিশ্বাস আছে নিজের বন্ধুর প্রতি। আমি জানি ও তোকে হারিয়ে দিবে, এই জন্য আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। এখন তুই যদি কাপুরুষের মতো খেলা ছেড়ে উঠে যাস, সেটা তোর সমস্যা। বাপির মাথায় জেদ চেপে বসলো। সে বসে পড়ল। বসেই দুর্জয়ের উদ্দেশ্য বলল, আমি রাজি তোর প্রস্তাবে। চল খেলা শুরু করি। তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে বাপ্পি এগিয়ে যায় খানিকটা, কারণ সে শুরুতেই নিজের তাবড় তাবড় কাঠগুলো ব্যবহার করে। এটা দেখে আহনাফের পাশে দাঁড়ানো তার কিছু বন্ধু হতাশ হয়। সাগর আহনাফের কাঁধে হাত রেখে বলে, তোর কি একটু ভয় হচ্ছে না? তুই কেন এই প্রস্তাবের বিরোধিতা করলি না? আহনাফ বলে উঠল, তুই শুধু দেখে যা, আমার বিশ্বাস দুর্জয়েরই জয় হবে। খেলাটা অনেকটাই বাপ্পির নিয়ন্ত্রণে চলে গেছিল। বাপ্পি বাঁকা হেসে বলে, এবার হার মেনে নে দুর্জয়। আর এই যে সুপুরুষ আহনাফ, তোর গপকে রাতে পাঠানোর জন্য প্রস্তুত থাকিস। অনেক দিন কোনো নতুন শরীরে স্বাদ পাই না। আজ রাতটা বোধহয় ভালোই সুখকর হবে আমার জন্য। এমন সময় দুর্জয় সাহসে বাপ্পির দিকে তাকিয়ে বলে, এই নে,
আমার স্টাম্প কার্ড। বাপ্পি হতাশ হয়ে যায়। এখান থেকে যেন পুরো খেলাটা একদম ঘুরে যায়। যে বাপ্পির জয় এক প্রকার নিশ্চিত ছিল সে ক্রমশই পিছিয়ে যেতে থাকে এবং দুর্জয় দুর্দান্ত কামব্যাক করে। সর্বশেষ চাল দিয়ে দুর্জয় জিতে যায়। বাপ্পি নতজানু হয়ে বসেছিল। অপমানে গ্লানিতে তার চোখ লাল হয়ে গেছে। আহনাব বাপ্পির সামনে এসে তার কাঁধে হাত রেখে বলে, তোর মালটাকে আজ রাতে পাঠিয়ে দিস তো আমার কাছে। বিশ্বাস কর, তোর থেকেও বেশি মজা দিতে পারবো। বাপ্পির আগে চোখে আহনাফের দিকে তাকায়। আহনাফ একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায়। দুর্জয় যাওয়ার সময় বাপ্পিকে বলে যায়, আশা করি তুই গেমের শর্তটা পালন করবি। বাপ্পি হাত মুষ্টিবদ্ধ করে। ওরা চলে যাওয়ার পর বাপ্পির সেলা মান্না তাকে বলে, বস, আমি আসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। উনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। উনি তো আপনার মামা হন। বাপ্পি রেগে বলে, একদমই না। আমি চাই না এসব সাধারণ বিষয়ে মামাকে জড়াতে। না হলে মামার কাছে আমার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আমার বিষয়টা আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো। আহনাফ হলরুম থেকে বাহিরে আসতে তার মুখোমুখি এসে দাঁড়ায় তার প্রেমিকা রূপকথা। এসে আহনাফের কলার চেপে ধরে। আহনাফ শান্ত গলায় বলে, কলার ছাড়ো। রূপকথা চেঁচিয়ে বলে ওঠে, না ছাড়বো না। কি পেয়েছো কি তুমি আমাকে? কোন সাহসে তুমি আমায় সওদায় দাঁড় করালে? আমি কি তোমার কাছে কোনো খেলনার বস্তু? রূপ, এখানে অনেক মানুষ দেখছে। কোনো সিনক্রিয়েট করো না। সিনক্রিয়েট আমি করছি নাকি তুমি সিনক্রিয়েট করছো? ব্যাস, অনেক হয়েছে। আমি আর থাকবো না তোমার সাথে রিলেশনে। তুমি তোমার বন্ধু দুর্জয়ের কথায় খুব উঠা বসা করো, তাই না? এখন ওই দুর্জয়কেই গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াও। আমার সাথে আর কোনো কথা বলতে আসবে না বলে হনহন করে চলে যায়। আহনাফ চাইলেও রূপকথাকে আটকাতে পারত, কিন্তু সে চেষ্টাই করেনি। দুর্জয় একটা কাঠি দিয়ে দাঁত গড়তে গড়তে আহনাফের সামনে এসে বলে, ভাবি আবার রাগ করলো নাকি? আহনাফ কথাটা হেসে উড়িয়ে দেয়। এ আর নতুন কি? তবে যাই বলিস, ভাবির তেজ আছে ভালোই। এই তেজের জন্যই তো ওকে আমার এত পছন্দ। দুর্জয় হেসে বলে ওঠে, এসব তেজ দিয়ে ঘুরে আসতে তো হবে তোর কাছেই। রূপকথা ভীষণ রেগেমেগে তার প্রিয় বান্ধবী আমিয়াকে ফোন লাগায়। আমিয়া এমনিতেই শুভ্র দেখতে আসার বিষয়টা নিয়ে রেগেছিল। পাত্রপক্ষ চলে যাওয়ার পর থেকেই ঘরে দরজা লাগিয়ে বসে আছে। এমন সময় ফোনে কল আসায় বিরক্ত হলো। ফোনটা রিসিভ করে ভীষণ রাগে গলায় বলল, আমার মুড ভালো নেই, কল রাখ জলদি। রূপকথাও রেগে বলল, হ্যাঁ, তোদের কারোই তো মুড ভালো থাকে না। একজন আমায় নিয়ে সওদা করছে, আরেকজন আমায় রাগ দেখাচ্ছে। কোথায় যাব আমি? আমি আবার একটু নরম হয়ে বলে, কি হয়েছে রূপ? আহনাব ভাইয়ের সাথে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? রূপকথা আমিয়াকে সব ঘটনা খুলে বলে। সব শুনে এবার আমিয়ারও ভীষণ রাগ হয়। সে বলে ওঠে, এবার তুই কিছুতেই সহজে আহনাব ভাইকে ক্ষমা করে দিবি না। এই লোক তো এখনও আগের মতোই আছে। ভেবেছিলাম তোর মতো সুন্দরী মেয়ের ভালোবাসা পেলে বদলে যাবে, কিন্তু রূপকথা নরম সুরে বলে, আহনাব এত খারাপ নয়। ও ওই তো, ওর ওই শয়তান বন্ধু দুর্জয়ের সাথে মিশে এত খারাপ হয়েছে। ওই কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। দুর্জয়ের নাম শুনতেই আমি চোখের সামনে ভেসে ওঠে এলোমেলো গোপ মুখবর্তী দাড়িওয়ালা সে শ্যাম পুরুষের কথা। তীব্র হয় বুকের স্পন্দন। আনমনে সে বলে দেয়, দেখবি, ওই আরহাম চৌধুরী দুর্জয়কেও কেউ নিজের ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনবে। আমিয়া ঘরে দরজা খুলে বাহিরে বের হয়ে আসে। আশরাফ শরীফ আমিয়ার উদ্দেশ্যে বলে, আর কতক্ষণ এভাবে নিজের জেদ বজায় রাখবে? নিজের ভালোটা তো এবার বুঝো তুমি। শুভ্র ভালো ছেলে, ওর সাথে তোমার জীবন অনেক সুখের হবে। আমিও বলার মতো কিছুই খুঁজে পায় না। সে কিভাবে বলবে তা শুভ্রকে একদমই পছন্দ হয়নি। সে শুভ্রকে একদমই সহ্য করতে পারে না। এত ভালো কেন হতে হবে একটা মানুষ? তবে শুভ্রর একটা দোষ খুঁজে বের করতে পারলো আমিয়া। শুভ্রর বয়স একটু বেশি, প্রায় 32-33, আর আমিয়ার বয়স 22। এই বয়সের পার্থক্যটাকেই এখন সে নিজের অস্ত্র বানাতে চাচ্ছে। তাই আমিয়া আশরাফ শরীফের উদ্দেশ্য করে বলে, এ তুমি কেমন ছেলে পছন্দ করেছ? বয়স তো আমার থেকে অনেক বেশি। অনেক না, মাত্র 10 বছরের বড়। এটাকে নিয়ে ইস্যু তৈরি করো না। ও একজন যোগ্য ছেলে, তোমাকে সুখে রাখবে। আমার সুখ তুমি যদি বুঝতে, তাহলে তো হয়েই যেত বাবা। তুমি কখনোই আমাকে বুঝতে পারোনি। আমি এত তর্ক করতে চাইছি না। আমার শুভ্রকে পছন্দ হয়েছে এবং ওর সাথে আমি তোমার বিয়ে দিব, এটাই শেষ কথা। আমি আর কিছু বলতে পারলো না। আশরাফ শরীফ তার কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলো। আমিও মনে মনে বলল, বিয়ে তো আমি নিজের পছন্দের ছেলেকেই করব। তুমি আমার উপর কোনো জোর জবরদস্তি করতে পারবে না। শহরের একটি নামিদামি হোটেল ব্লু অরিজিন। এই হোটেলের একটি বিলাসবহুল কক্ষে বসে আছে টিনা মির্জা। টিনার হাত পা কাঁপছে। বাপি চৌধুরীর গার্লফ্রেন্ড সে। শর্তে হেরে যাওয়ায় তাই সে টিনাকে পাঠিয়ে দিয়েছে আহনাফের
শয্যা সঙ্গিনী হওয়ার জন্য। টিনার অবশ্য এতে কোনো তেমন অসুবিধা নেই, কারণ সে লোভী প্রকৃতির মেয়ে। এর আগেও তার 2জন বয়ফ্রেন্ড ছিল এবং তাদের সাথেও রুম ডেট করেছে সে। শুধু তাই নয়, আরও কিছু ছেলের সাথেও সে রুম ডেট করেছে, যাদের সে জাস্ট ফ্রেন্ড মনে করত। বাপ্পির মতো মালদার পার্টি পেয়ে সে বাপ্পিতে মজেছিল। বাপ্পির সাথে প্রেম করে তার লাভ বই ক্ষতি হচ্ছে না। মাসে মাসে তার দামি মেকআপ সামগ্রীর খরচ এবং অন্যান্য ভোগবিলাসের টাকা বাপ্পিই দিচ্ছে। তাই বাপ্পি যখন তাকে আহনাফের কাছে আসতে বলতো, তখনই শুরুতে ঘাইগুই করলেও পরে নিজের স্বার্থে রাজি হয়ে যায়। বাপ্পি বেঁকে বসলো তো সে সব হারাবে, তার বিনিময়ে না হয় আরেক ছেলের সাথে রাত কাটাবে, এতে তো কোনো ক্ষতি নেই। কিন্তু এত সময় ধরে অপেক্ষা করতে তার একদমই ভালো লাগছে না। টিনা অধৈর্য হয়ে উঠল, উঠে চলে যেতে নিবে এমন সময় দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করলো আহনাফ। তার চোখ মুখ শক্ত। টিনা আহনাফকে দেখে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি টিনা মির্জা, বাপ্পির গার্লফ্রেন্ড। বলে সে বিছানায় বসে নিজের পোশাক সরিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। আহনাফ এগিয়ে এসে টিনার মুখে থুতু মারে। আচমকাই এমন ঘটনায় টিনা হতবিহ্বল হয়ে থাকে। রুষ্ট হয়ে বলে, এটা কি করলেন আপনি? আহনাফ দ্বিগুণ রাগে টিনার গলা চেপে ধরে বলে ওঠে, তোর বাপ্পিকে কি বলি দিস? এ আহনাফ কারো এটোমাল খায় না। তোর জন্যই থুতু ছাড়া আমার কাছে আর কিছু নেই। তোর মতো বাজারের মেয়েকে স্পর্শ করতেও আমার ঘৃণা লাগে। বলে আহনাফ দ্রুত বেগে বেরিয়ে যায়। লজ্জায় অপমানে কাঁপতে থাকে টিনা। আহনাফের যাওয়ার পানে তাকিয়ে বলে, এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে আহনাফ চৌধুরী। রূপকথা আজ ভার্সিটিতে এসে ক্যাম্পাস থেকে দূরে একটা কৃষ্ণচূড়া গাছের সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আহনাফ গতকাল অন্য একটা মেয়েকে স্পর্শ করেছে, তার সাথে থেকেছে ভাবতেই ঘৃণায় গা গুলিয়ে আসছে। রূপকথা যে বড্ড ভালোবাসে আহনাফকে। সেই স্কুল জীবন থেকে লোকটাকে ভালোবেসেছে। সেই প্রেমকে ভুলে যাওয়া কি এতই সোজা? কিন্তু এক চরিত্রহীন ছেলের সাথে সে নিজেকে জড়াতে চায় না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যতই কষ্ট হোক না কেন এই সম্পর্কটা রাখবে না। আহনাফের সাথে ব্রেকআপ করে ফেলবে। আহনাফ ভার্সিটিতে এসে দুর্জয় সাগর সহ তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। রূপকথাকে নিয়ে যেন তার কোনো ভাবনাই নেই। আসমকা কেউ এসে তাদের টেবিলে জোরে শব্দ করে। আহনাফ শব্দ অনুসরণ করে তাকাতেই দেখতে পায় আমিয়াকে। আহনাফ যতদূর জানে এই মেয়েটা রূপকথার বেস্ট ফ্রেন্ড। তাই স্বাভাবিকভাবেই বলল, কি সমস্যা তোমার? আমি এক পলক দুর্জয়ের দিকে তাকালো। সে নিজের মতো কফি খেতে ব্যস্ত। দুর্জয়ের থেকে চোখ ফিরিয়ে আহনাফকে উদ্দেশ্য করে বলল, আপনি তো দেখছি ভীষণ বদলোক আহনাফ ভাই। ওইদিকে রূপ আপনাকে মনে করে কেঁদে চলছে, আর আপনি এখানে বসে আড্ডা দিচ্ছেন। আপনার কি ওর প্রতি কোনো অনুভূতি নেই? আমার অনুভূতি আছে কি নেই সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমায় দিব না। আর তুমি আমাদের মাঝে ঢোকার চেষ্টা করো না। রূপের বেস্ট ফ্রেন্ড আছো, সেটা হয়েই থাকো। অন্যদিকে চর্চা আমার একদম পছন্দ নয়। আহনাফ রেগে গেছে ভীষণ। এদিকে দুর্জয় আসমকা বলে ওঠে, স্যার না, এসব মেয়েদের কথা এত পাত্তা দিতে নেই। এদের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা। আমি আর মাথা হঠাৎ ভীষণ রকমের গরম হয়ে যায়। সে দুর্জয়ের উদ্দেশ্যে বলে, মেয়েদের সম্পর্কে কোনো মন্তব্য করার আগে মনে রাখবেন যে আপনার মাও একজন মেয়ে, তাই ভদ্রতা ভুলে যাবেন না। দুর্জয় আসমকা উঠে দাঁড়িয়ে আমি আর কাছাকাছি এসে তার সম্মুখে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, আমাকে ভদ্রতা শেখাতে এসো না মেয়ে। আমি অভদ্রতায় পিএইচডি করেছি। আমিও বলার মতো কিছু খুঁজে পাই না। দুর্জয় কাছে আসায় তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। সে বুঝতে পারছে না এই অনুভূতির কারণ, কিন্তু দুর্জয়কে দেখলে তার এমন অনুভূতি হয়। রূপকথাও ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। সে এসে আমিয়ার হাত টেনে ধরে বলে, তুই এদের সাথে মুখ লাগাতে আসিস না আমিয়া, চল এখান থেকে। ওয়েট রূপ। আহনাফের করুণ কণ্ঠস্বর। রূপকথা না দাঁড়ালেও আমিয়া থেমে যায়। রূপকথা রেগে বলে, আমিয়া তুই দাঁড়াচ্ছিস কেন? আহনাফ ভাই কি বলতে চাই শোন। তুই তো ওনাকে ভালোবাসিস, ওনাকে ছাড়া ভালো থাকতে পারবি না। তাই বলে একজন চরিত্রহীন লোকের সাথে আমি থাকতে পারবো না। আমার ভালোবাসা বেশি দামি নয়। আমি সেই পুরুষের সাথে থাকতে পারবো না যার দেহে অন্য নারীর স্পর্শ রয়েছে। আহনাফ রূপকথা সম্মুখে এসে তাকে আঁকড়ে ধরে বলে, লুক অ্যাট মাই আই। রূপ, তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো? রূপ তাকায় না আহনাফের দিকে, কারণ সে জানে তাকালেই দুর্বল হয়ে পড়বে। বরঞ্চ সে হাত জাড়া দিয়ে বলে, যে পুরুষ তার প্রেমিকাকে নিয়ে সওদা করে সে তো কাপুরুষ, আর আমি কোনো কাপুরুষের সাথে সম্পর্কে থাকতে চাই না। আর না তো এমন কোনো পুরুষের সাথে যে অন্য নারীর সাথে। রূপ। রূপকথা কোনো কথা গ্রাহ্য না করে হাতটা ঝটকা দিয়ে চলে যায়। রূপকথা ক্যান্টিন থেকে বেরিয়ে আবারও সে কৃষ্ণচূড়া গাছের সামনে এসে দাঁড়ায়। আমিও ছুটে আসে তার পিছন পিছন। রূপকথা আমিয়াকে দেখে বলে, তুই কেন এলি এখানে?
আমাকে একটু একা থাকতে দে না। আমি আর রূপকথার কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, আমি বুঝতে পারছি রূপ, তোর কষ্টটা। ভালোবাসার মানুষ কষ্ট দিলে যে সে কষ্ট বড্ড বুকে লাগে। রূপকথা মলিন হেসে বলে, ভুল মানুষকে ভালোবাসলে কষ্ট তো পেতেই হবে। দোষটা আমারই ছিল। আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে বদলে ফেলবো আহনাবকে, কিন্তু আমি ভুল ছিলাম। আহনাবকে ভালোবেসে আমি ওকে বদলাতে পারিনি, বরঞ্চ নিজে ভেঙে চুরে একাকার হয়ে গেছি। একদম জলসে গেছি আমি। এসব কথা বলতে বলতেই রূপকথা আমি আর উদ্দেশ্যে বলে, তুই সেদিন বললি না তোর বাবা তোর জন্য ছেলে দেখেছে? তুই একটা কাজ কর, তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নে। আঙ্কেল বিচক্ষণ মানুষ, তোর জন্য ভালো কিছুই উনি খুঁজে বের করবেন। তুই আমার মতো বোকামি করিস না মিয়া। আমি আর রূপকথার এমন কথা শুনে খানিক রেগে বলে, তুই নিজে ভালোবাসা দিয়ে আহনাব ভাইকে বদলে দিতে পারিসনি জন্য ভাবিস না যে আর কেউই পারবে না। আমার বিশ্বাস আছে নিজের উপর। আমি জানি আমি যাকে ভালোবাসবো সে যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও হয়, তবুও আমি নিজের ভালোবাসা দিয়ে তাকে বদলে দিব। রূপকথা আবারও মলিন হেসে বলে, তুই ভুল ভাবছিস। কারো ভালোবাসা কাউকে বদলে দিতে পারে না। এই ভুল ধারণার জন্যই এত মেয়ের কপালে দুঃখ নেমে আসে। আমি আর রূপকথার কথায় কানই দেয় না। রূপকথা যদি জানতে পারে আমি আর বাবা তার সাথে প্রফেসর শুভ্রর বিয়ে ঠিক করেছে, তাহলে যে কেমন রিয়েক্ট করবে। নিশ্চয়ই বলবে, তুই এত ভালো বর পেতে চলিসিস, এটাই তো তোর ভাগ্য। ওনার মতো ভালো মানুষই হয় না। কিন্তু আমি কিভাবে বোঝাবে রূপকথাকে যে এমন ভালো মানুষ তার পছন্দ নয়? তার পছন্দ দুর্জয়ের মতো বেপরোয়া উচ্ছৃঙ্খল ছেলে। আমি আর দুর্জয়ের কথা ভেবে নিজে নিজেই হাসতে থাকে। রূপকথা সেটা খেয়াল করে বলে, কিরে হাসছিস কেন? আমিয়া হাসি থামিয়ে বলে, কিছু না, চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। রূপকথাও নিজের চোখের জল মুছে বলে, হ্যাঁ চল। আজ শুভ্রর ক্লাস ছিল আমিয়ার। পুরো ক্লাসে আমিয়া ভীষণ নার্ভাস ছিল, যার কারণে পড়ায় মনোযোগ দিতে পারেনি। যদিও শুভ্র ক্লাসের ফাঁকে একবারও আমিয়ার দিকে তাকায়নি। সে প্রতিদিন যেমন করে ক্লাস নেয় আজও তেমনি নিয়েছে। তদুপরি আমিয়ার কেমন জানি অদ্ভুত লাগছিল, কারণ এই লোকটা কাল তাকে দেখতে এসেছিল। ক্লাস শেষে যে যার মতো বেরিয়ে আসে। রূপকথা তো শুভ্র স্যারের প্রশংসায় পঞ্চমুখ, কারণ সে অনেক ভালোভাবে ক্লাস করায়। রোজকার মতো আজও রূপকথা শুভ্রর প্রশংসা করতে করতে বলে, শুভ্র স্যারের ক্লাসগুলো একদম মিস করা যায় না। ওনার মতো এত ভালো করে আর কোনো স্যারও পড়া বোঝাতে পারেন না। রূপকথার কথায় আমিও বিরক্ত হয়ে বলে, এই টপিক বাদ দে তো। রূপ রূপকথা বুঝতে পারে না আমিও হঠাৎ কেন এমন রিয়েক্ট করছে। এরই মধ্যে তারা দেখতে পায় ক্যাম্পাসে বেশ ভালোই জটলা লেগেছে। আমি আর রূপকথাকে বলে, এ রূপ, ওখানে এত ভিড় কেন? রূপকথা ওদিকে তাকিয়ে বলে, হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কোনো ঝামেলা লেগেছে। চল তো গিয়ে দেখি। এ কথা বলেই আমি আর রূপকথার জন্য অপেক্ষা না করে নিজেই ছুটে যাই। রূপকথাও যায় তার পিছু পিছু। আমি আর বরাবরই এসবে আগ্রহ বেশি। গতকালের ঘটনাকে কেন্দ্র করে দুর্জয় আহনাবদের সাথে বাপ্পির ঝামেলা লেগেছে। বাপ্পিকে টিনা আহনাবের বিরুদ্ধে উস্কে দিয়েছে, যার দরুন বাপ্পি আজ ভার্সিটিতে এসেই হামাঙ্গা শুরু করে দিয়েছে। বাপ্পির দলবলের সাথে দুর্জয়ের ভালোই ফাইটিং চলছিল। এরই মধ্যে বাপ্পি একটা হকি স্টিক নিয়ে এসে দুর্জয়কে মারতে উদ্যত হয়, কিন্তু আহনাব দুর্জয়কে সরিয়ে মাঝখানে চলে আসে, যার ফলে তার মাথায় আঘাত লাগে। সাথে সাথেই তার মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সাগররা এগিয়ে এসে আহনাবকে আগলে ধরে। দুর্জয় নিজের বন্ধুর এই অবস্থা দেখে ভীষণ রেগে যায়। আহনাব তার সব থেকে দুর্বলতার জায়গা, তাই দুর্জয় ছুটে এসে বাপ্পিকে মারতে শুরু করে। সাগরের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, আহনাবকে হসপিটালে নিয়ে যা। সাগর আর কিছু বন্ধুকে সাথে করে নিয়ে আহনাবকে নিয়ে রওনা দেয় হসপিটালের দিকে। এদিকে বাপ্পির প্রতি দুর্জয়ের মাত্রা ছাড়িয়ে গেছে রাগের। সে মারতে মারতে বাপ্পিকে মাটিতে শুইয়ে দেয় এবং নিজের হাতে একটি ইট তুলে নেয়, উদ্দেশ্য বাপ্পির মাথা থেতলে দেওয়া। দুর্জয় ইট দিয়ে বাপ্পির মাথায় আঘাত করতে যাবে তার আগেই শুভ্র সেখানে পৌঁছে যায়। সে ছুটে এসে দুর্জয়কে ঠেলে সরিয়ে দিয়ে বলে, কি করছোটা কি? ওকে মেরে ফেলবে নাকি? দুর্জয় বলে ওঠে, সরে যান স্যার সামনে থেকে। ওর এত বড় সাহস আমার দোস্তের গায়ে হাত তোলে। আজকে তো ওকে আমি শেষ করে দিব। ততক্ষণে পুলিশও উপস্থিত হয় ঘটনাস্থলে। ঝামেলা আন্দাজ করতে পেরে শুভ্রই অনেক আগে পুলিশকে ডেকে পাঠিয়েছে। পুলিশ এসে দুর্জয়ের হাতে হ্যান্ডকাপ পরায়। দুর্জয় পুলিশের উপরও চটপাট করতে থাকে, বলতে থাকে, তোরা সর, ওকে না মেরে আমি শান্তি পাবো না। পুলিশ টানতে টানতে দুর্জয়কে নিয়ে যায়। দূর থেকে এই ঘটনার সাক্ষী হয় আমিও রূপকথা। কয়েকজন স্টুডেন্ট বলাবলি করছিল, শুনেছি দুর্জয়ের বাবা বিশাল বড়লোক ব্যবসায়ী, দেখবি ঠিকই আবার বের করে নিয়ে আসবে। যা বলেছিস, জেল তো আমাদের মতো মধ্যবিত্তর গরিবদের জন্য, বড়লোকদের জন্য আবার কিসের জেল?
শুভ্র সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই যে যার ক্লাসে চলে যাও। বাপ্পির অবস্থা ভীষণ খারাপ হয়ে যাওয়ায় তার বন্ধুরা তাকে নিয়ে হসপিটালের দিকে ছোটে। এদিকে রূপকথা চটপট করতে থাকে, কারণ আহানাপ আঘাত পেয়েছে। আমিও সেটা খেয়াল করে রূপকথাকে বলে, তুই কি আহনাব ভাইকে দেখতে হসপিটালে যাবি? রূপকথা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বলে, না যাব না। কেন? দেখ, আমি আর চাই না ওর প্রতি আর কোনো দুর্বলতা রাখতে। ও কেন গেছিল মারামারি করতে? আমি তো যেতে বলিনি। নিজের দোষে মাথা ফাটিয়েছে, আবার নিজে বুঝে নিক। তাছাড়া ওর বন্ধুরা আছে ওকে সামলানোর জন্য, আমাকে ওর প্রয়োজন পড়বে না বলে রূপকথা ক্লাসের দিকে চলে যায়। এদিকে আমি আর মন খারাপ হয়ে গেছে, কারণ দুর্জয়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। শুভ্র আমিয়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। আমি আর কাছাকাছি এসে বলে, তুমি এখানে কি করছো? যাও ক্লাসের দিকে। শুভ্রর উপস্থিতি আমিয়াকে অস্বস্তি বোধ করায়, তাই সে আর না দাঁড়িয়ে থেকে ক্লাসের দিকে চলে যায়। আমিয়া যাওয়ার পানে তাকিয়ে থাকে শুভ্র। গতকাল এই মেয়েটিকে তার বাবা দেখে এসেছে তার বউ করার জন্য। ফিরে এসেছে থেকে মেয়েটার চিন্তা তার মাথা থেকে যাচ্ছে না। শুভ্রর সাথে সাথে কখনো এমনটা হয়নি। তার বাবাকে যতটা সিরিয়াস মনে হয়েছে তাতে সে এক প্রকার নিশ্চিত এই মেয়েটাই তার বউ হবে। ব্যাপারটা ভাবতেই শুভ্র হৃদয়ে তোলপাড় শুরু হয়। ভার্সিটি শুরু হতে আমি আর রূপকথাকে জোর করতে থাকি আহনাবকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু রূপকথা স্পষ্ট জানিয়ে দেয়, তোর যদি যাওয়ার হয় তুই যা, কিন্তু আমাকে একদমই জোর করবি না। অনেক ছোট হয়েছি, আর না, নিজেকে এত সস্তা বানানোর রুচি আমার নেই বলে সে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমিও বলে ওঠে, আমাকে আহনাব ভাইয়ের সাথে দেখা করতে যেতেই হবে। দুর্জয় এখন কেমন আছে না জানা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আহনাফের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। সাগর, মুন্না সহ তার কিছু বন্ধু তাকে ঘিরে রেখেছে, কিন্তু আহনাফের চোখ খুঁজছে অন্য কাউকে। সাগর আহনাফকে বলে, কেমন আছিস তুই এখন? মাথায় কি এখনো ব্যথা আছে? আহনাফ উত্তর দেয়, না। আচ্ছা দুর্জয় কোথায় রে? ওকে তো দেখছি না। সাগর কিছু বলার আগেই মুন্না বলে, দুর্জয়কে তো পুলিশ অ্যারেস্ট করেছে। আহনাফ হতাশার শ্বাস ফেলে। সাগর বলে, তুই চিন্তা করিস না, আঙ্কেল ঠিকই ওকে ছাড়িয়ে নিয়ে আসবে। আহনাফ বলে, সেটা তো আমি জানি, কিন্তু আচ্ছা রূপও কি আমায় দেখতে আসেনি? কই না তো। আহনাফের আবার ভীষণ খারাপ লাগে। রূপকথা তো তাকে ভালোবাসে। আজ তো মেয়েটা ভার্সিটিতেও এসেছে, তাহলে ওর এরকম অবস্থার কথা জেনেও কেন দেখতে এলো না? আহনাফের মনে হলো রূপকথা এবার তার উপর একটু বেশি রেগে আছে, কিন্তু এর আগে যে তাকে ভাঙাতেই হবে। আহনাফ রূপকথাকে ভালোবাসে। ওই মেয়েটা তাকে ভীষণ স্বস্তি দেয়। রূপকথা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকায়ও নি। রূপ ছাড়া অন্য কোনো মেয়ের কথা সে ভাবতেও পারে না। সেদিন যদি দুর্জয় বাজিতে হেরেও যেত, তাহলেও রূপের গায়ে আছর লাগতে দিত না। কিন্তু রূপকথা এই বিষয় নিয়েই তার উপর রেগে আছে। এবার আহনাফ তার নিজেকে স্থির রাখতে পারছে না। রূপকথাকে ছাড়া সে ভালো থাকবে না। যত দ্রুত সম্ভব তাকে রূপকথার মান ভাঙাতে হবে। আহনাফের ভাবনার মাঝেই তার সামনে উপস্থিত হলো আমিয়া। কেবিনের বাহির থেকে বলে উঠল, আসতে পারি? আহনাফ ব্রু কুঁচকে আমিয়ার দিকে তাকালো। তাকে দেখতে চোখটা চিকচিক করে উঠল। আমিয়া এসেছে মানে রূপও এসেছে। আহনাফের মনে আশা জাগ্রত হলো। মনে মনে বলল, আমি জানি রূপ মুখে যাই বলুক না কেন, ও আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। হ্যাঁ এসো। আহনাফের অনুমতি পেয়ে আমিয়া হাঁপাতে হাঁপাতে ভিতরে এলো। আহনাফ আমিয়াকে একা দেখে হতাশ হলো। সুদালো, তুমি একাই এসেছ? রূপ আসেনি তোমার সাথে? আমিয়া দুপাশে মাথা নাড়ায়। আহনাফের হতাশা বাড়ে। আমিয়া বলে, আমি আপনার খোঁজ নিতে এলাম ভাইয়া। আরও একটা বিশেষ দরকারে এসেছি। কি দরকার? আহনাফ সন্দিহান স্বরে বলে ওঠে। আমি একটু ভীত স্বরে বলে, আপনার বন্ধু দুর্জয়ের ব্যাপারে জানার ছিল। কোথায় আছেন এখন উনি? সাগর বলে, ও তো জেলে। হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি, কোন জেলে আছে আপনারা কি বলতে পারবেন? আহনাফের ব্যাপারটা খটকা লাগে। সে আমিয়াকে প্রশ্ন করে বসে, দুর্জয়ের ব্যাপারে জেনে তুমি কি করবে? আমিয়া কিভাবে বলতে গিয়েও থেমে গেল। সত্যি তো, দুশ্চিন্তার বশে এখানে চলে আসলো। এখন তো কোনো যুক্তি দেখাতে পারছে না। আমিয়াকে চুপ থাকতে দেখে আহনাফ বলে উঠল, তুমি কি দুর্জয়কে পছন্দ করো? আমিয়ার বুক কেঁপে উঠল। এই সত্যিটা প্রকাশিত হতে সে চায়নি, তবে এখন আর অস্বীকার করতেও চায় না, তাই স্বীকার করে নিল, হ্যাঁ আমি দুর্জয়কে পছন্দ করি। বিশাল মার্টিনেজ গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে উপস্থিত হলেন আজিজুল চৌধুরী। তার চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। এই নিয়ে কবার তাকে জেলে আসতে হলো তিনি জানেন না। সবই হয়েছে তার ছেলের জন্য। নিজের ছেলের জন্য তাকে ফেলেও দিতে পারছেন না। আবারও শান্তি নেই। আজও যথারীতি থানায় উপস্থিত হয়ে পুলিশ কমিশনার সাথে দেখা করলেন তিনি। পুলিশ কমিশনার চায়ের কাপে চুমুক দিয়ে বলে,
আপনার ছেলেকে বন্দি করে রাখতে পারে এমন কোনো শক্তি কি কোনো থানার আছে? দোষ নেবেন না, একটা পরামর্শ দিন। নিজের ছেলেকে একটু শুধরে যেতে বলুন। এভাবে ওর জন্য আর কতবার থানায় এসে অপদস্থ হবেন? আজিজুর চৌধুরীর মুখ থমথমে হয়ে যায়। তিনি একজন বিশাল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি শহরের অন্যতম বনেদি পরিবারের সদস্য, যার যথেষ্ট সুনাম রয়েছে শহরে, কিন্তু এই ছেলের জন্য তার সুনাম মাটিতে মিশে যাওয়া জোগাড়। কয়েকজন পুলিশ সদস্য দুর্জয়কে এনে দাঁড় করালো আজিজুর চৌধুরীর সামনে। আজিজুর চৌধুরী ঘৃণায় বিষিয়ে গেলেন। দুর্জয় পুলিশদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি বলেছিলাম না, কারো বাপের শক্তি নিয়ে এই আরহাম চৌধুরী দুর্জয়কে আটকে রাখার। আজিজুর চৌধুরী আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন দুর্জয়ের গালে। দুর্জয় হালকা বিনিময়ে হাসল। এসব আর তার গায়ে লাগে না। আজিজুর চৌধুরী এতেই ক্ষান্ত হলেন না। তীব্র আক্রোশে বললেন, তোমার জন্য কি আমি একটুও শান্তি পাবো না? তোমার মা নিজে একা মরল কেন? তোমাকেও নিয়ে মরতো, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম। দুর্জয় বাঁকা হেসে বলল, মা চায়নি তুমি শান্তিতে থাকো, তাই তো তোমার চির অশান্তির বন্দোবস্ত করতেই আমাকে রেখে গেছে। আজিজুর চৌধুরী বিড়বিড় করে আরও কিছু কটুবাক্য বলেন। দুর্জয় সেসবকে পাত্তা না দিয়ে বলে, জনাব, আপনার কাজ হয়ে গেছে, এবার আপনি আসতে পারেন। আজিজুর চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। স্থান ত্যাগ করলেন দ্রুত। যাওয়ার আগে স্পষ্টতই হুমকি দিয়ে বললেন, এটাই কিন্তু শেষবার। এরপর আর কখনোই আজিজুর চৌধুরী তোমাকে জেল থেকে ছাড়াতে আসবে না। দুর্জয় গ্রাহ্য করল না তার কোনো কথা, কারণ এমন হুমকি সে আগেও শুনেছে। কিন্তু সে জানে এটা কেবলই পাকা বলি। দুর্জয়কে ভালোবেসে না হলেও নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও আজিজুর চৌধুরী এভাবে বারবার ছুটে আসতে রাজি। আমিয়া মন খারাপ করে হসপিটাল থেকে বেরিয়ে আসছে। আহনাফের কাছে দুর্জয়কে পছন্দ করার কথা বলার পর ওরা সব বন্ধুরা মিলে হাসাহাসি করেছে আমিয়ার উপর। মুন্না নামক ওই ছেলেটা তাকে বলেছে, দুর্জয়কে ভালোবাসতে যেও না মেয়ে, জ্বলসে যাবে। আহনাফও বলেছে, দুর্জয় হলো আগুন আর তুমি হলে পানি, তোমাদের এক হওয়া অসম্ভব। তাই মনে এসব আশা পোষে না রাখাই তোমার জন্য বেটার। আমি এসব কথা গ্রাহ্য করতে চাই না। সে জানে সে একদিন ঠিকই দুর্জয়ের মনে ভালোবাসার সঞ্চার করবে। তাতে যদি তাকে জ্বলসে যেতে হয় তাহলে তাতেও রাজি। আজ শুভ্র বাড়িতে ফিরতে শামসুর চৌধুরী তাকে জোর দিয়ে বললেন, সেদিন মেয়েটাকে দেখে আসার পর তো তোমার থেকে কোনো সাড়া পেলাম না। তুমি কি এই বিয়েটা করতে চাও না? আপত্তি থাকলে বলতে পারো, আমি জোর করব না। শুভ্র জানে এটা ডাহা মিথ্যা কথা। সে যদি আপত্তিও জানায় তবুও তার বাবা এই বিয়েটা দিবেন, কারণ সে বাল্যকালে দুই বন্ধু মিলে ঠিক করেছিলেন তাদের দুজনের ছেলে মেয়ের বিয়ে দিবেন। শুভ্রও চায় না বারণ করতে বা কোনো আপত্তি জানাতে। আমিও মেয়েটা ভীষণ মিষ্টি, একদম ভালো লাগার মতোই। শুভ্রর বেশ ভালো লেগেছিল মেয়েটাকে যেদিন প্রথম দেখেছিল। নিজের ছাত্রী ভেবেই এতদিন দূরে ছিল, নিহাতে ভদ্রলোক বলে। তবে এখন যখন সুযোগ এসেছে তখন হাতছাড়া কেন করবে? শুভ্র সম্মতি জানিয়ে বলে, আমার তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। যদি ওই মেয়েরই এই বিয়েতে কোনো আপত্তি না থাকে তাহলে তুমি কথাবার্তা আগাতে পারো। শামসুর চৌধুরী প্রসন্ন হয়ে বলেন, আমার আশরাফের সাথে কথা হয়েছে, আমি এই বিয়েতে দ্বিমত করেনি। এখন তুইও যখন মত দিয়েছিস তখন আমি নিশ্চিন্তে বিয়ের কথাবার্তা আগাতে পারবো। কথাটা শুনতে অদ্ভুত প্রশান্তি বয়ে গেল শুভ্রর মনে। রূপকথা নিত্যদিনকার মতো আজও বেরিয়ে পড়েছে টিউশনি করানোর জন্য। যদিও তার পারিবারিক অবস্থা বেশ সচ্ছল, তবুও সে শখ করেই টিউশনি পড়ায়। রূপকথার খুব ভালো লাগে বাচ্চাদের পড়াতে। সে পড়াশোনা শেষ করে একজন শিক্ষকই হতে চায়। এসব মনে করে নিজ মনেই হাসল সে। জীবনে এখনও অনেক আগানো বাকি। মাঝ রাস্তায় হঠাৎই কেউ তার রাস্তা আটকে ধরল। রূপকথা বিরক্ত হয়ে সামনে তাকাতেই বরফের মতো জমে যায়। অবাক স্বরে বলে ওঠে, তুমি? আহনাফ করুণ দৃষ্টিতে তাকিয়ে তার রূপের দিকে। মেয়েটা কি করে এত নির্দয় হতে পারলো তার উপরে? রূপকথা খেপে গিয়ে বলল, সামনে থেকে সরে দাঁড়াও, আমার দেরি হয়ে যাচ্ছে। এত নিষ্ঠুর হইও না রূপ। আই নিড ইউ টু টক উইথ ইউ। কিন্তু আমার তোমার সাথে কোনো কথা বলার আগ্রহ নেই। আহনাফ নাছরবান্দা। রূপের পথ আটকে বলে, আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম তুমি জানতে? হ্যাঁ জানতাম। শীতল জবাব রূপের, যা আহনাফের জ্বালা আরও বাড়িয়ে দিল। সব জেনেও আমার সাথে দেখা করতে গেলে না? তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না আমি কেমন আছি? কেন গেলে না রূপ? প্রয়োজন মনে করিনি তাই। রূপের একটার পর একটা শক্ত জবাব আহনাফের হৃদয় ক্ষত বিক্ষত করে চলেছে। আসমকাই আহনাফ একটা অবাক কাণ্ড করে বসল। হাঁটু গেড়ে বসে পড়ল রূপকথার সামনে। রূপকথা হতবাক হয়ে বলে, আরে এটা কি করছো তুমি? উঠো বলছি। আহনাফ ওঠে না, বসেই থাকে। রূপকথার উদ্দেশ্যে বলে, আমি মানছি তোমার সাথে অনেক অন্যায় করেছি।
অনেক কষ্ট দিয়েছি তোমায়, তার বিনিময়ে আমি ক্ষমাও চাচ্ছি। তোমার যা শাস্তি দেওয়া তুমি আমাকে দিতে পারো, তবুও আমার ওপর এভাবে রাগ করে আমার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিও না রূপ। তোমার অবহেলায় আমায় ভীষণ কষ্ট দিচ্ছে। আহনাফের এমন কথা শুনে রূপকথার মুখে হাসি ফুটে ওঠে। রূপকথা হাসি থামিয়ে বলে, একটা কথা কি জানো আহনাফ, মানুষ কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। এ যেমন তুমি আমাকে খুব সহজেই পেয়ে গিয়েছিলে, তাই আমাকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছিলে, তাই আমার মূল্যায়ন করোনি। আমাকে নিয়ে সওদা করতেও দুইবার ভাবোনি। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু এতটা সস্তা নই। তুমি একবার প্রপোজ করাতেই তোমার সাথে রিলেশনে গিয়েছিলাম ভালোবাসি বলে। অন্ধের মতো তোমায় ভালোবেসেছি। তোমার সব অন্যায় দেখেও না দেখার ভান করে থেকেছি, কারণ আমি ভাবতাম দিন শেষে তুমি আমায় ভালোবাসো। কিন্তু তুমি আমার সেই ধারণাও ভুল প্রমাণিত করলে। নিজের বন্ধুর প্ররোচনায় আমাকে নিয়ে এমন কুৎসিত শর্ত দিতেও দুইবার ভাবলে না। আমার এখন তোমার প্রতি শুধু একটাই অনুভূতি, আর সেটা হলো শুধু ঘৃণা। বলে রূপকথা আর একটা পলকও না দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে স্থান ত্যাগ করে। আহনাফ রূপকথা যাওয়ার পানে তাকিয়ে বলে, তুমি মুখে যত যাই বলো না কেন, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাকে নিজে থেকে দূরে থাকতে দিব না রূপ। তোমার সব মান অভিমান ভাঙাবই, আমাদের মধ্যকার এই দূরত্ব গুছাবই। জেল থেকে ছাড়া পাওয়ার পর আজ প্রথম ভার্সিটিতে পা রাখলো দুর্জয়। এসে মুন্না সাগরদেরকে নিয়ে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। ক্যান্টিনের নিয়মের কোনো পরোয়া না করে সবার সামনে সিগারেট ধরালো। কিছু স্টুডেন্ট আর্টসকে দেখিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। গোটা ভার্সিটির সবাই দুর্জয় তার গ্যাংকে চিনে, তাই কারো সাহস নেই এদের সাথে পাঙ্গা নেওয়ার। তাই সবাই বিরক্ত হলেও কিছু বছর বছর পারল না। দুর্জয় হঠাৎ বলে উঠল, আহানাপটা কোথায় রে? ওকে তো সকাল থেকে দেখছি না। মুন্না বলে উঠল, ওর কথা আর কি শুনবি, ও তো নিজের প্রিয়তমার মান ভাঙাতেই ব্যস্ত। দুর্জয় বিদঘুটে হাসি দিয়ে বলল, এই আহনাপ আবার কবে থেকে ওই মেয়েকে এত পাত্তা দেওয়া শুরু করলো? আগে তো শুধুই আসেই এমন ভাব নিয়ে থাকতো। সাগর বলে, যখন কোনো কিছু আমাদের কাছে থাকে তখন আমরা তার মূল্য দিতে পারি না, দূরে চলে গেলেই তার মর্ম বুঝতে পারি। দুর্জয় সাগরের কথা পাত্তা না দিয়ে বলল, এসব সব ভাওতাবাজি। মেয়ে মানুষকে এত মাথায় তুলতে নেই। তাদের স্থান পুরুষদের পায়ের নিচে, মাথায় তুললেই তারা নৃত্য শুরু করবে। সাগর পুষে উঠে দুর্জয়ের কথা শোনে, আজপকাই বলে বসে, এত বড় বড় কথা বলিস না, দেখা যাবে তুইও কোনোদিন কোন মেয়েকে আমার মাথায় তুলে নাচলি। সাগরের কথা শুনে হাসতে শুরু করে দিল দুর্জয়। ভীষণ বিদঘুটে সেই হাসি। কোনো রকমে হাসি থামিয়ে বলল, দুর্জয়কে তো তোরা এখনো চিনেই উঠতে পারিসনি। আমি আর যাই হোক, কোনো মেয়ে মানুষের জন্য এত বিচলিত হয়ে উঠবো না। মেয়ে মানুষে আমার অ্যালার্জি আছে জানিস না? দেখেছিস আমাকে কোনোদিন কোনো মেয়ের পাশে গুড়গুড় করতে? সাগর বলে, অবশ্য সেটা দেখিনি, কিন্তু তোর অলক্ষ্যে যে একটা মেয়ে তোকে ভালোবেসেছে সেটা কি তুই জানিস? দুর্জয়ের উজ্জ্বল মুখে হঠাৎই আমাবস্যা নেমে এলো। একটা মেয়ে ভালোবেসেছে, তাও আবার তাকে? এ যেন অবিশ্বাস্য। সে তো আহানাফের মতোই সুদর্শন নয়, নিজেকে পরিপাটি করেও রাখে না। সবসময় অগোছালো ভাব তার মাঝে, তার সালসলনও যথেষ্ট অশালীন। এত এত খুদের মাঝেও কোন মেয়ে তাকে পছন্দ করলো জানতে বড্ড ইচ্ছে করছে। তাই তো সে জিজ্ঞেস করে বসলো, কে সেই মেয়ে? কাকতালীয়ভাবে ঠিক সেই সময়েই আমিয়া প্রবেশ করলো ক্যান্টিনে। মুন্না আমিয়াকে দেখে উত্তেজিত হয়ে বেশ খানিকটা চেঁচিয়ে বলে ওঠে, আরে ওই তো সেই মেয়ে। মুন্না দৃষ্টি অনুসরণ করে দুর্জয় তাকালো আমিয়ার দিকে, আর তাকাতেই অবাক হয়ে গেল। আরে এটা তো সেই মেয়েটা যার সাথে। আর কিছু ভাবতে পারলো না দুর্জয়। মুন্না কথাটা জোরে বলায় ক্যান্টিনে উপস্থিত সবারই দৃষ্টি আমিয়ার দিকে। আমিয়া নিজে অবাক। দুর্জয় আসমাকে উঠে দাঁড়ালো। শক্ত হয়ে যায় তার সোয়াল। ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল আমিয়ার দিকে। বেশ জোরেই তার হাত চেপে ধরে বাহিরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটে গেল যে আমি আর কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পেল না। আমিয়াকে জোরপূর্বক টেনে বাহিরে এনে তার হাত ছাড়ল দুর্জয়। আমিয়া তখনও অবাক দৃষ্টিতে দুর্জয়কে দেখছে। দুর্জয় বেশ রাগত স্বরে আমিয়াকে বলল, আমায় পছন্দ করো? আমিয়া থতমত খেল। তৎক্ষণাৎই কোনো উত্তর দিতে পারল না। দুর্জয় বেজায় বিরক্ত হয়ে পুনরায় বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের জবাব দাও। আমিয়া কিঞ্চিত সাহস দেখিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। দুর্জয় কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর বিদ্রুপের হাসি হাসল। বলে ফেলল, এই দিনও দেখার বাকি ছিল। আরহাম চৌধুরী দুর্জয়, যার বয়ে পুরো ক্যাম্পাস কাঁপে, তাকে কিনা তুমি পছন্দ করো? হ্যাঁ করি। তা কি দেখে আমায় পছন্দ করলে শুনি? আমার টাকা পয়সা দেখে? আমিও বিরক্ত হলো এসব প্রশ্নে। তার নিজের বাবাও একজন ধনী ব্যক্তি,
তার এতটা খারাপ সময় আসেনি যে তাকে টাকা দেখে কাউকে পছন্দ করতে হবে। অর্থের লোভ তার নেই। দুর্জয়ও ছাড়া আর কোনো কারণ খুঁজে পেল না তাকে ভালোবাসার মতো। ছোট থেকেই নিজেকে এমনভাবে সে গড়ে তুলেছে যে আশেপাশের সবাই তাকে ঘৃণা করেছে। স্কুল, কলেজ, এমনকি বর্তমান ভার্সিটিতেও সবার উপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছেলেরা তার দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়, আর মেয়েরা তো এক হাত দূর থেকে তার দিকে তাকানোর সাহস পায় না। এমনই ইমেজ তৈরি করেছে সে নিজের, আর সেখানে এই মেয়ে কিনা তাকে পছন্দ করে। আমিয়াকে আবারও চুপ থাকতে দেখে দুর্জয় বলে ওঠে, যদি আমার সম্পদ দেখে আমায় ভালোবেসে থাকো তাহলে বলে দেই, এসব কিছু আমার নয়, আমার বাবা আজিজুর চৌধুরীর। আর তার সম্পদের এক কানাও তিনি আমাকে দিবেন না, দিলেও আমি নেব না। তাই আমাকে ভালোবাসার ভুল করো না। আমি এবার আর চুপ থাকতে না পেরে বলল, আমি আপনাকে ভালোবেসেছি। আপনি ধন সম্পদের মালিক হন বা খালি পকেটে থাকুন, সেটা আমার কাছে ম্যাটার করে না। দুর্জয় বলল, আমায় ভালোবাসলে তার পরীক্ষা দিতে হবে, তবেই আমি তোমাকে নিয়ে ভেবে দেখব। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকো, বলে সে স্থান ত্যাগ করল। আজ তোর এঙ্গেজমেন্ট আমিয়া। আমি শুভ্রর বাবাকে কথা দিয়ে ফেলেছি। আশা করি তুই আর এটাই কোনো ব্যাঘাত ঘটাতে দিবি না। নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল আমিয়া। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে ফিরে এসেছে সে। তার মধ্যেই যে এমন কিছু শুনতে হবে সেটা ভাবতে পারেনি। আজই দুর্জয়ের সাথে কথা বলল সে। দুর্জয় তার কাছে ভালোবাসার পরীক্ষা চাইলেও ভালোবাসার। এখন আর কোনো নতুন পরীক্ষার মুখোমুখি সে। আমিও হতবাক হয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। তার বাবার অবস্থা একই রকম। তিনি নিজের সিদ্ধান্তে একেবারে স্থির। আমিও প্রতিবাদী সুরে বলে উঠল, আমি তোমার কথা মানতে বাধ্য নই বাবা। তোমাকে তো আমি বলিনি এমন কথা দিতে। আমি এই এঙ্গেজমেন্ট করতে পারবো না। তুই আমার মুখের উপর আমার মুখ চালাচ্ছিস? হ্যাঁ, আমার মতের বিরুদ্ধে আমি কিছু হতে দিব না। খুব বড় হয়ে গেছিস না? বাবার কথার মূল্য নেই কোনো? তোমার কাছেও তো আমার কোনো মূল্য নেই বাবা। মায়ের মৃত্যুর পর থেকেই তো দেখে আসছি তুমি সব সময় নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমার বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তুমি আমাকে যেতে দিলে না। এখন আবার জোর করে আমার বিয়েও দিতে চাচ্ছ। তোমার জন্য নিজের আর কত স্বপ্ন আমি বিসর্জন দিব। আশরাফ শরীফ হতবাক হয়ে নিজের মেয়েকে দিকে তাকালেন। তার এই মেয়ে তার কাছে কৈফিয়ত চাচ্ছে। ব্যাপারটা ঠিক তার হজম হলো না। তিনি আবারও জোর দিয়ে বললেন, আমি সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। যথাসময়ে শুভ্ররা চলে আসবে। তুমি তৈরি হয়ে নাও। আমি তৈরি হব না। আমি এই এঙ্গেজমেন্ট করতে রাজি নই। এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, দৃঢ় কণ্ঠে বলে আমিয়া। আশরাফ চৌধুরী আর রাগারাগি করেন না, কোনো প্রতিবাদও করেন না। চুপচাপ সোফায় এসে বসে পড়েন। তার বুকের বাঁ পাশে হঠাৎ করে ভীষণ ব্যথা অনুভূত হয়। এমনিতেই তিনি হার্টের পেশেন্ট। এত চেঁচামেচি করায় অবস্থা বেগতিক হয়ে উঠল। হঠাৎ করে তিনি বুক চেপে প্রবল আর্তনাদ করে উঠলেন। আমিও ভয় পেয়ে গেল। ছুটে গিয়ে বাবার পাশে বসে বলল, কি হয়েছে বাবা? তুমি ঠিক আছো তো? এমন করছো কেন? তিনি কোনো জবাব দিলেন না। আমি আর ভয় বাড়ল। সে আর সময় নষ্ট না করে তাদের পারিবারিক ডাক্তারকে ফোন দিল। তিনি দ্রুতই আসবেন জানালেন। আমিও তাদের বাড়ির দারোয়ানের সাহায্যে কোনো রকমে বাবাকে রুমে নিয়ে গেল। ডাক্তার এসে কিছুক্ষণ আশরাফ শরীফকে পর্যবেক্ষণ করেই বলল, তোমার বাবার হার্টের অবস্থা একদম ভালো না। এই যাত্রায় তিনি বেঁচে গেছেন, তবে বাড়াবাড়ি কিছু হয়ে যেতে পারত। তুমি খেয়াল রেখো যেন ওনাকে আর কোনো স্ট্রেস নিতে না হয়। আমিও চুপসে যাই। এমন কিছু মোটেই সে আশা করেনি। ডাক্তার চলে যাওয়ার কিছু সময় পর আশরাফ শরীফ কিছুটা সুস্থ বোধ করলেন। আমিও তার পাশে গিয়ে বসতে আশরাফ শরীফকে বললেন, তোর মায়ের মৃত্যুর পর থেকে তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে মা। তুই ছাড়া যে এখন আর আমার এই দুনিয়ায় কেউ নেই। এজন্যই তো তোকে অত দূর বিদেশে পাঠাতে চাইনি। আর তুই এই নিয়ে অভিমান পুষে রেখেছিস? আমিও তার বাবার গলা জড়িয়েই কাঁদতে শুরু করে। আশরাফ শরীফ বলতে থাকেন, আমার শরীর এখন একদম ভালো যাচ্ছে না আমিয়া। আমার মনে হয় আমি আর বেশি দিন। প্লিজ বাবা, এমন কথা বলো না। আমার কষ্ট হচ্ছে শুনতে। আমি বেশি কিছু চাই না, শুধু নিজের মৃত্যুর আগে তোকে সুখী দেখে যেতে চাই। শুভ্র শামসুরের ছেলে। শামসুর আমার প্রাণ প্রিয় বন্ধু। শুভ্রকে আমি ছোট থেকে দেখে আসছি। ভীষণ ভালো ছেলেও। আমি জানি ও তোকে সুখে রাখবে। নির্দ্বিধায় ওর হাত তোকে তোকে তুলে দিলে আমি চিন্তামুক্ত হতে পারবো। একজন বাবা যা করেন তার মেয়ের ভালোর জন্যই করেন। তুই আর এই এঙ্গেজমেন্টটা না করিস না মা। এই এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আর কয়েক মাস পরে তোদের 4 হাত এক করলেই আমার শান্তি। আমিও যেন অকুল পাথারে পড়ল। তাকে আবেগ এবং বিবেকের দ্বন্দ্বে জর্জরিত হলো। অশ্রু বিসর্জন দিল খানিক নীরবে। এই মুহূর্তে দুর্জয়ের কথা মনে পড়ল। ছেলেটাকে সে ভালোবাসে,
কিন্তু নিজের বাবার এই পরিস্থিতিতে সে ভালোবাসা মুখ্য নয়। তাই বাবার কথা মেনে তাকে নিতে হবে। আমিয়া মাথা নামিয়ে চোখ বন্ধ করে বলল, তোমার সিদ্ধান্তে আমি রাজি বাবা, তুমি ওনাদের আসতে বলো। আশরাফ শরীফ যেন দুশ্চিন্তা মুক্ত হলো। বেশ ঘরোয়াভাবে আংটি বদলের আয়োজন করা হয়েছে। আমিয়াদের তরফ থেকে তার তেমন কোনো আত্মীয় স্বজন আসেনি। এ শহরেই তার মামা থাকেন, তিনি সপরিবারে এসেছেন। আর শুভ্রর বাবা মা, ভাই ভাবি এবং কিছু নিকট আত্মীয় এসেছে। শুভ্র এখানে এসেছে থেকে আমিয়া দেখা পাইনি। চাতক পাখির মতো আমিয়ার অপেক্ষায় প্রহর গুনছে। তার তৃষ্ণা মেটানোর জন্য বোধহয় আগমন ঘটল আমিয়ার। একটি পিঙ্ক কালারের গাউন এবং তার সাথে ম্যাচিং গহনা পরে নিচে নেমে আসতে লাগলো আমিয়া। শুভ্রর পরনে কালো কারুকাজে করা পাঞ্জাবি এবং পাজামা। সে অপলক তাকিয়ে রইল আমিয়ার দিকে। মেয়েটার মুখে হাসি নেই, বিষণ্ণ লাগছে। শুভ্র বুঝল না এই বিষণ্ণতার কারণ। বাবার কাছে তো শুনলো ও এই বিয়েতে মত দিয়েছে, তাহলে এভাবে মন খারাপ করে থাকার মানে কি? শুভ্রর ভাবি অদিতি উঠে গিয়ে আমিয়ার পাশে দাঁড়ালো। আমিয়ার মামি তাকে ধরে নিচে এনেছে। অদিতি আমিয়ার কাছাকাছি গিয়ে মৃদু হেসে বলল, বাহ, কি সুন্দরী লাগছে তোমাকে। আমার দেবরজি তো আজ তোমার রূপের মায়ায় ডুবে যাবে। আমি মেকি হাসল। একবার শুভ্র দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। শুভ্রর বড় ভাই শাহিন তাকে উঠতে বলল। শুভ্র উঠে দাঁড়ালো। আমি ও শুভ্রকে মুখোমুখি দাঁড় করানো হলো আংটি বদলের উদ্দেশ্যে। শুভ্র খেয়াল করছে আমি একবারও তার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অদিতিরও নজরে এলো ব্যাপারটা। সে বলল, এত লজ্জা পাচ্ছ কেন বোন? তাকাও একবার আমার দেবরজির দিকে, দেখো তোমার সাথে দৃষ্টি মেলানোর অপেক্ষায় সে তাকিয়ে আছে। আমিও সাহসায় মাথা তুলে তাকালো না। একটু সময় নিয়ে তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। সবাই তাড়া দিতে লাগলো আংটি বদলের জন্য। মনে অনেক দ্বন্দ্ব নিয়ে আমিয়াকে আংটি পরিয়ে দিল শুভ্র। আমিও কাঁপা কাঁপা হাতে আংটি পরিয়ে দিল সম্পূর্ণ নিজের মনের বিরুদ্ধে। মনে মনে বলল, একজনকে ভালোবেসে আরেকজনের নামে আংটি পরা ভীষণ কষ্টের অনুভূতি। ভিতর থেকে যে আমি জ্বলসে যাচ্ছি। আহনাফ অনেক চেষ্টা করেও সারা দিনে রূপকথার মান ভাঙাতে পারেনি। শেষ অবধি আহনাফের জ্বালায় বিরক্ত হয়ে রূপকথা টিউশনে পড়িয়ে এসে সেই যে নিজের বাসায় ঢুকেছে আর বের হয়নি। আজ এমনকি ভার্সিটিতেও যায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। আহনাফ শেষ তখন থেকে তার বাসার নিচে দাঁড়িয়ে। আকাশটা অন্ধকার, একটু পরে বৃষ্টি নামবে, কিন্তু রূপকথার কোনো দেখা নেই। সে আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? বিরক্ত হয়ে সিগারেট ধরালো আহনাফ। আকাশ বেয়েও বৃষ্টি নামলো। আহনাফের সিগারেট নিভে গেল বৃষ্টির পানিতে। ভিজে যেতে লাগলো পুরো শরীর। সে অসহায় চোখে একবার রূপকথার বাসার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এমন সময় হঠাৎ খেয়াল করলো তার মাথায় আর পানি পড়ছে না। কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে তার মাথায়। আহনাফের মনে আশার সঞ্চার হলো। তবে কি রূপ এসে দাঁড়িয়েছে তার পাশে? প্রবল আশা নিয়ে পিছন ফিরে তাকাতেই আহনাফের মন ভেঙে যায়। কারণ রূপ না, দুর্জয় দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। আহনাফ মলিন কণ্ঠে বলল, ও তুই? কেন, কি ভেবেছিলি তোর দেমাগি প্রেমিকা আসবে? একদম বাজে কথা বলবি না রূপের নামে। আজ তোর জন্য রূপ আমার উপর রাগ করে আছে। তুই একটা সামান্য মেয়ের জন্য আমায় এভাবে বলছিস? সামান্য মেয়ে নয়, রূপ আমার ভালোবাসা। দুর্জয়ের কণ্ঠে হঠাৎ সাফা কষ্টের দেখা মিলল। হ্যাঁ, তোর ভালোবাসা তো রূপ। আমি কে তোর? সামান্য বন্ধু। আমাকে কি কেউ ভালোবাসিস না তোরা? এক মাই আমাকে ভালোবাসতো, সেও আমাকে ছেড়ে চলে গেল। বাবার তো আমার প্রতি কোনো ভালোবাসাই ছিল না। সমাজের সবার চোখে খারাপ ছেলে আমি। এক বন্ধুদেরই আপন ভাবতাম, তারাও এখন ফর করে দিচ্ছে। আমি আজ উদাস মনে ভার্সিটি প্রাঙ্গণে পা রাখল। গতকালকে ঘটনার পর তার মন পুরোদমে ভেঙে গেছে। অনিচ্ছে থাকা সত্ত্বেও তাকে শুভ্রর সাথে আংটি বদল করতে হয়েছে, যা তার জন্য যথেষ্ট পীড়াদায়ক। এখন আবার নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার জীবনে শুভ্রর আগমন। দুর্জয়ের প্রতি অনুভূতিও সে কোনোভাবে অস্বীকার করতে পারবে না। এসব কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে আমিয়া। জীবনে অনেক বদল এসেছে তার, তবে এখন পরিবারের স্বার্থে নিজের ভালোবাসাকে সাথে ত্যাগ স্বীকার করতে হবে। ভিতর ভিতর এটা নিয়েই সে সম্পূর্ণ জ্বলসে যাচ্ছে। এই অনুভূতির লড়াই তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এরই মাঝে কোথা থেকে যেন দুর্য তার সামনে এসে দাঁড়ায়। দুর্যকে হঠাৎ এভাবে তার সামনে দেখে অবাক হয়ে যায় আমিয়া। মন খারাপ করে বলে, আপনার কি কোনো কিছুর প্রয়োজন? দুর্জয় আমিয়ার হঠাৎ এভাবে বদলে যাওয়াটা মেনে নিতে পারল না। যে মেয়ে কাল তাকে ভালোবাসার দাবি নিয়ে সামনে এলো, আর আজ সে এমন শীতল ব্যবহার করছে, ব্যাপারটা সন্দেহজনক। দুর্জয় আমিয়ার উদ্দেশ্যে বলে, তুমি না বলেছিলে যে আমাকে ভালোবাসো? আমি তোমার পরীক্ষা নিতে চাইছিলাম, তোমার মনে আছে? আমিয়া উপর নিচে মাথা নাড়াই। দুর্জয় বলে ওঠে, তুমি কি সেই পরীক্ষা দিতে প্রস্তুত?
আমি এবার আর কিছু বলে না, একবার নিজের হাতের দিকে তাকাই। তার অনামিকা আঙ্গুলে শোভা পাচ্ছে শুভ্রর পরিয়ে দেওয়া আংটি। এখন সে অন্য কারো বাগদত্তা। দুর্জয়ের কাছে ভালোবাসার পরীক্ষা দেওয়া এখন সত্যি কোনো মানে আছে? এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না আমিয়া। দুর্জয় আমিয়াকে এমন চুপ করে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি কি পরীক্ষা দিতে ভয় পাচ্ছ? আমিয়া কোনো জবাব দিতে পারে না। দুর্জয়ের ধৈর্যের ভাত ভেঙে যেতে থাকে। সে এক প্রকার চেঁচিয়ে বলে, এই মেয়ে, তখন থেকে আমি কি বলে চলেছি তুমি শুনতে পাচ্ছ না? এভাবে চুপ করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমিয়া নিজেকে সামলে বলে, আই নিড টু গো। আমিও যেতে নিতেই দুর্জয় তার হাত চেপে ধরে। আমিও হতবাক হয়ে পিছনে ফিরে তাকাই। দুর্জয় এগিয়ে এসে আমিয়ার উদ্দেশ্যে বলে, আমাকে ভালোবাসার কথা বলে এখন আবার এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আমিয়া কিছু বলে ওঠার আগেই শুভ্র সেখানে চলে আসে। দুর্জয়কে এভাবে আমিয়ার হাত ধরে থাকতে দেখে ভীষণ রেগে যায় শুভ্র। দ্রুত ছুটে এসে দুর্জয়ের হাত থেকে আমিয়ার হাত সরিয়ে নিয়ে বলে, নিজের হাত সামলে রেখো, আমার বাগদত্তা থেকে দূরেই থাকবে। দুর্জয় অবাক চোখে তাকায় আমিয়ার দিকে। এই মেয়েটা কাল তাকে ভালোবাসার কথা জানিয়েছে, অথচ আজ জানতে পারছে সে অন্য কারো বাগদত্তা। এটা কেমন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে দুর্জয়কে। তদুপরি দুর্জয় নিজের অবাক হওয়া কাটিয়ে ওঠে আমিয়ার উদ্দেশ্যে বলে, নিজের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল, আমার সাথে এই মজাটা না করলেই ভালো হতো বলে উদাস মন নিয়ে প্রস্থান করল সে। আমিয়া দুর্জয়ে যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে রইল। শুভ্র আমিয়ার উদ্দেশ্যে বলল, ওই ছেলেটাকে তোমায় ডিস্টার্ব করেছিল নাকি? এমন গুন্ডাপান্ডা ছেলেদের থেকে দূরেই থাকা ভালো হয়। আমি আর কিছু বলে উঠতে পারে না। বাপ্পি চৌধুরী ও তার মামা আসিফ চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ চুপ থাকার পর আসিফ চৌধুরী অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার ছেলে মেয়েরা সবাই বিদেশে সেটেলড, তাই আমি ভেবেছিলাম আমার ভাগ্নি হিসাবে আমার পরবর্তী ছাত্র সংগঠনে তোমাকেই নিজের স্থানটা ছেড়ে দিব। আর তুমি কি করলে? সামান্য একটা ছেলের কাছে বাজিতে হেরে চূড়ান্ত অপমানিত হয়ে পরে তার হাতেই মার খেলে। নিজের সাথে সাথে আমার সম্মানটাও মাটিতে ডুবিয়ে দিয়েছ। এখন তো কেউ আর আমাকে মানতেই চাইবে না। বাপ্পি চৌধুরী মাথা নিচু করে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমায় আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করে দিব। আসিফ চৌধুরী বলেন, সুযোগ বারবার আসে না, কিন্তু তুমি যেহেতু আমার ভাগ্নি তাই তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়ে দেখতে পারি, তবে এটাই শেষ সুযোগ। আর হ্যাঁ, একটা পরামর্শ দেই, শত্রুর সাথে সবসময় অস্ত্র দিয়ে লড়াই করতে হয় না, মাঝে মাঝে ব্রেন গেমও খেলতে হয়, আর এর জন্য প্রয়োজন শত্রুর দুর্বলতা খুঁজে বের করা। বাপি চৌধুরী বাঁকা হেসে বলে, ধন্যবাদ মামা, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবার জলদি কাজে লেগে পড়ো। যারা তোমার আর আমার সম্মানে হাত দিয়েছে, আমাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, বুদ্ধির মাধ্যমে তাদের দুর্বলতা খুঁজে বের করে পথ থেকে উপড়ে ফেলো। দুর্জয় উদাস মনে ক্যান্টিনে বসেছিল। সাগর তাকে এভাবে বসে থাকতে দেখে বলল, কিরে, তোকে এত উদাস উদাস কেন লাগছে? কিছু হয়েছে? দুর্জয় মলিন হেসে বলে, পৃথিবীতে কিছু অভাগা মানুষ থাকে জানিস, যাদের ভালোবাসার মতো কেউ থাকে না এই পৃথিবীতে। হঠাৎ করে এই কথা কেন বলছিস? দুর্জয় আর কিছু বলে না। মুন্না বলে ওঠে, বুঝি না আজকাল কি হচ্ছে। একদিকে ওই বেটা আহনাব মজনু হয়ে একটা মেয়ের পিছনে ঘুরছে তার মান ভাঙানোর জন্য, আর এদিকে দুর্জয় এর না জানি আবার কি হয়েছে এমন কথা বলছে। দুর্জয় হঠাৎ করে সাগর ওর মুন্নার উদ্দেশ্যে বলে, আচ্ছা আমি কি খুব খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? হঠাৎ এমন কথা কেন বলছিস তুই? সাগরের এমন প্রশ্নের জবাবে কি বলবে দুর্জয়ের সেটা জানা নেই, তাই সে চুপ থাকাকে শ্রেয় মনে করে। কাল যখন আমিয়া তাকে পছন্দ করে বলেছিল তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। তার মতো উচ্ছৃঙ্খল ছেলেকে কেউ একজন পছন্দ করে, এটা ভাবতেই তার মন আনন্দের সঞ্চার হয়েছিল। দুর্জয় চেয়েছিল মেয়েটার ভালোবাসা পরখ করে দেখতে, যদিও তার আমিয়ার প্রতি কোনো অনুভূতি ছিল না, কিন্তু এই প্রথম কোনো মেয়ে তার কাছে ভালোবাসার স্বীকারোক্তি করেছিল, তাই ভালো লাগা কাজ করেছিল। কিন্তু আজ সেই সব ভালো লাগা বিলীন হয়ে গেল। এক দুর্জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি বুঝি অনেক খারাপ একটা মানুষ আমি, যে কারো ভালোবাসার ডিজার্ভ করে না, বলে আবারও একটা সিগারেট ধরালো। আহানা বাজেও রূপকথার পিছনে নিয়েছে। রূপকথা আজ বিরক্ত হয়ে আহনাবকে বলিয়ে দিল, তুমি কেন বুঝতে পারছো না? তোমার উপস্থিতি আমায় বিরক্ত করছে। আহনাব বলে, আমার নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইছি তো, তাহলে তুমি কেন এমন পাষাণের মতো আচরণ করছো? কারণ আমি এত সহজে তোমায় ক্ষমা করতে পারবো না। আমি এখনও পারছি না সেই দিনটা বলতে। তুমি প্লিজ আর আমাকে ফলো করো না। তোমার উপস্থিতি আমার অস্বস্তির কারণ। তুমি আশেপাশে থাকলে আমার ভীষণ বিষাক্ত অনুভূত হয়। যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে আমাকে একা থাকতে দাও। আহানাপের হঠাৎ ভীষণ কান্না পায়। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলে, ঠিক আছে,
তুমি যা চাও তাই হবে রূপ। তুমি যতক্ষণ না চাইবে আমি আর তোমার সামনে আসবো না। আশা করি তোমার এই অভিমান কেটে যাবে। আমি অনন্তকাল অপেক্ষা করতে রাজি আছি সেই সময়টার জন্য, যখন তুমি আমাকে অন্তর থেকে ক্ষমা করতে পারবে। তবে একটা কথা জেনে রেখো, আমার ভালোবাসা তোমার প্রতি সবসময় একই ছিল এবং একই থাকবে। কোনো একদিন আমি নিজের জীবন দিয়ে হলেও এই ভালোবাসার প্রমাণ দিব, বলে দ্রুত স্থান ত্যাগ করে আহনাব। রূপকথা তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আমিয়া বাসায় এসে মন খারাপ করে বসে আছে। তার বারবার মনে পড়ছে দুর্জয়ের ওই অসহায় মুখশ্রী, যা তাকে বিন্দুমাত্র শান্তি দিতে চাইছে না। একটা ছেলে যাকে সে গতকাল ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে, আজ তাকে এমনভাবে ঠকালো। হ্যাঁ, এটা তো এক প্রকার ঠকানোই হয়। নিশ্চয় সে ছেলেটা অনেক বেশি কষ্ট পেয়েছে। এটা ভেবে সে গুমড়ে মরছে। আমিয়ার সাথে এমন আগে কখনো হয়নি। আমিও বুঝতে পারছে না এই পরিস্থিতিতে কি করা উচিত। এমন সময় তার ফোনে কল আসে। রূপকথা ফোন করেছে। আমি এত বিরক্তির মাঝেও ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ রূপ, বল কি বলবি? তুই ঠিক আছিস আমিয়া? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? তোর গলা শুনে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। গলাটা একটু খারাপ হয়েছে। আমার সাথে মিথ্যে বলে লাভ নেই আমিয়া। আমি তোর মনের খবর বুঝতে পারি, এটা তুই বলে যাস না। এমনি এমনি তোর বেস্ট ফ্রেন্ড হয়নি। বল আমায় কি হয়েছে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে। কিভাবে এখন সে সব ঘটনা খুলে বলবে? বলতে ইচ্ছাও করছে না। আবার রূপের কাছে মিথ্যে বলেও লাভ নাই। তাই সে বলে, বাবা আমার বিয়ে এক প্রকার ঠিক করে ফেলেছে। গতকাল আংটি বদলও হয়ে গেছে। রূপকথা অবাক হয়ে বলল, এত কিছু হয়ে গেছে অথচ তুই আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না? এটা কেমন বন্ধু তুই আমার? জানানোর সময়ই পাইনি। এত কিছু এত জলদি হয়ে গেল যে। তাছাড়া আমি এটা মন থেকেও মেনে নিতে পারছি না। কি সমস্যা হয়েছে বলতে আমায়? আমার হবু বরকে জানিস? রূপকথা সন্দিহান স্বরে বলে, না। কে? আমি কি তাকে চিনি? হ্যাঁ, খুব ভালো করেই চিনিস। তিনি আর কেউ নন, তোর প্রিয় টিচার, প্রফেসর শুভ্র। রূপকথা বিস্মিত হয়ে যায় আমিয়ার কথা শুনে। অবাক স্বরে বলে ওঠে, তুই সত্যি বলছিস আমিয়া? শুভ্র স্যারের সাথে তোর বিয়ে হবে? আমিয়া উদাস সুরে বলল, জি। এটা তো খুব ভালো ব্যাপার। শুভ্র স্যার অনেক ভালো একজন মানুষ। কলেজে ওনার কত সুনাম। কোনো স্ক্যান্ডালে লোকটার নাম নেই। এমন কাউকে বর হিসাবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে তুই মন খারাপ করছিস কেন? আমিও এমনিতেই বিষণ্ণ মনে ছিল। এখন আবারও রূপকথার এমন কথায় তার রাগের পয়দা আরও বাড়িয়ে দেয়। তাই তো সে বলে ওঠে, তোর যখন এতই পছন্দ হচ্ছে, তুই ওনাকে বিয়ে করে নে না। আমায় কেন বলছিস? তো তুই তো বললি তোর বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। তার মানে জোরপূর্বক হোক বা স্বেচ্ছায়, তুই মত দিয়েই ফেলেছিস, তাই না? হুম। আচ্ছা রূপ, তুই কি পারবি আহনাব ভাইকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতে? হঠাৎই আমি আর এমন প্রশ্নে তবদা খেয়ে যায় রূপ। বলার মতো কিছু খুঁজে পায় না। প্রসঙ্গ বদল করেই বলে, এসব কথা থাক, যে জন্য তোকে ফোন করছি সেটা বলি। আজ আমি একটা বৃক্ষরোপণ মেলায় অংশ নেওয়ার জন্য সাভারের ওদিকে যাচ্ছি। ফিরতে একটু রাত হবে। আমি চাচ্ছি তুই আমার সাথে আয়। আমিও বলে দেয়, আমি যেতে পারবো না রে। আমার মন মানসিকতা বেশি ভালো নেই। এসব বললে তো আমি শুনবো না। তোকে কিন্তু আসতেই হবে। বোঝার চেষ্টা কর রূপ, আমি যেতে পারবো না। তুই আহনাব ভাইকে নিয়ে চলে যা। ঠিক আছে, তোদের কাউকেই আসতে হবে না। আমি একাই চলে যাব। বলে রূপকথা ফোনটায় রেখে দেয়। আহনাফের সাথে দূরত্ব তৈরির পর তার কারো সঙ্গের প্রয়োজন, অথচ তার প্রিয় বান্ধবী তাকে পাত্তাই দিচ্ছে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে? রূপকথা একটা দীর্ঘশ্বাস ফেলে। এখন সে একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। এই উপলক্ষে মনকে একটু অন্যদিকে ডাইভার্ট করা যাবে। ঢাকার একটি স্বনামধন্য বারে বসে উক্ত গানে বার ডান্সারদের সাথে গান উপভোগ করছে বাপ্পি চৌধুরী। তার মাথায় এখন প্রতিশোধের আগুন জ্বলছে। তার থেকে খানিক শান্তি পেতেই এখানে আসা। একের পর এক মদের গ্লাস পাকা করে চলছে সে। মনে তবুও শান্তি আসছে না। আহনাফের করা সেদিনের অপমান এখনো বুকে বাজছে তার। ছেলেটার এত বড় সাহস তার গার্লফ্রেন্ডের গায়ে থুতু ছিটায়। এর প্রতিশোধ তো নিতেই হবে। বাপি চৌধুরী বসে বসে এসবই ভাবছিল। তখন তার সেলা মান্নার আগমন ঘটে। মান্নাকে দেখে বাপ্পি বলে ওঠে, কিরে, যার খোঁজ নিতে পাঠালাম তার খোঁজ কি পেয়েছিস? মুন্না বিদঘুটে হেসে বলে, আপনার দেওয়া কাজে আমার কখনো কি ভুল হয়েছে ওস্তাদ? আজকেও হয়নি। আমি ওই আহনাফের দুর্বলতার সব খোঁজ এনেছি। মেয়েটার নাম হচ্ছে রূপকথা খানম, বাসা মিরপুরে। তবে তবে কি, আজ মেয়েটা সাভারে বৃক্ষরোপণ মেলায় যাচ্ছে, তাও সম্পূর্ণ একা। ফিরতে বেশ রাত হবে। মুন্নার কথা শুনে
বাপ্পি চৌধুরী আরেক পেগ ডোক গিলে পিছলে হেসে বলে, রাত যত গভীর হই ততই তো মজা। সাথে সাথে মুন্নাও হেসে ওঠে। বাপ্পি চৌধুরী বলে ওঠে, আহনাব, তুই আমাকে যতটা অপমান আর কষ্ট দিয়েছিস তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট তোকে আমি ফিরিয়ে দিব। তুই শুধু তৈরি থাক সেটার জন্য। সব বন্ধুদের মাঝে উপস্থিত থেকেও আহনাব আজ যেন এখানে নেই। আহনাবের অন্যমনস্ক দুর্জয়, সাগর, মুন্না কারোই নজর এড়াচ্ছে না। দুর্জয় এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, তোর এই দেবদাস মোট আর কয় বছর চলবে বলতো? একটা মেয়ের জন্য এত কেন ভাবিস? দেখতে ভালো আছিস, ওর মতো হাজারটা মেয়ে পেয়ে যাবে। আহনাব মলিন হেসে বলে, কিন্তু আমার যে শুধু ওকেই চাই। ঢং ঢং না দুর্জয়, এটা আমার ভালোবাসা। তুই সেটা বুঝবি না। আগে কাউকে ভালোবাস, তারপর বুঝতে পারবি। আহনাবের কথাটা শুনেই দুর্জয়ের মনে পড়ে যায় আমিয়া নামক মেয়েটার কথা। মেয়েটা তার সাথে ভালোবাসার নামে ছলনা করেছে। তাকে ভালোবাসার কথা বললে অন্য একটা লোককে বিয়ে করতে চলেছে। ব্যাপারটা ভাবতে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। দুর্জয় জোরে শব্দ করে বলে, ভালোবাসার মায়েরে, আমার লাগবে না ভালোবাসা। বলে সে গটগট পায়ে হেঁটে চলে যায়। আহনাব যেহেতু আমি আর দুর্জয়ের ঘটনার বিস্তারিত জানে না, তাই সে অবাক স্বরে বলে, এর আবার কি হলো? এমন রিয়েক্ট করছে কেন? সাগর বলে ওঠে, ওর মন আবারও খুব বাজেভাবে ভেঙে গেছে। ওর মনে ভালোবাসার ফুল ফোটার আগেই কেউ সেটা বাজেভাবে জলসে দিয়ে গেছে। নিজের মায়ের পরিণতির জন্য এমনি সে ভালোবাসায় বিশ্বাস করতো না, এখন তো আরও করবে না। রূপকথা সাভারে অনুষ্ঠিত বৃক্ষরোপণ মেলায় অংশ নিচ্ছে। নিজের হাতে বাউর এলাকায় অনেক গাছ লাগাচ্ছে। রূপকথা একজন প্রকৃতিপ্রেমী, তাই তো নিজের জীবনের যাবতীয় সমস্যাকে দূরে ঠেলে দিয়ে প্রকৃতির সেবায় মন দিয়েছে। গাছ লাগানোর কাজ চলল সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। এমনিতেই শহর এলাকায় খুব একটা বেশি সময় না, তবে সমস্যা হলো আজ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, যার কারণে রাস্তায় লোকের উপস্থিতি কম। রূপকথা যাবতীয় সব কাজ দ্রুতই রওনা দিল বাড়ির দিকে। মেন রাস্তায় এসে দেখলো তেমন গাড়ি ঘোড়া নেই। অনেক অপেক্ষার পর একটা সিএনজি পেয়েছে। তারপর সে সিএনজিতে উঠে পড়ল। আহনাব আর নিজেকে ঠিক রাখতে পারল না বেশিক্ষণ। যদিও সে রূপকথাকে কথা দিয়েছিল তার আর সম্মুখীন হবে না, তবুও সকাল থেকে রূপকথার বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো রূপকথা একটা বারও বাড়ি থেকে বের হয়নি। ব্যাপারটা বেশ খটকা লেগেছিল আহনাবের। রূপকথার রুমের সামনে বেলকনিতে গিয়েও আহনাব দেখল সেখানে কারো অস্তিত্ব নেই। আহনাবের সন্দেহ জাগে, তাহলে কি এখন রূপকথা তার কক্ষে নেই? নিজেকে দমিয়ে রাখতে না পেরে রূপকথাকে ফোন করলো আহনাব, কিন্তু ফোন নট রিচেবল বলছে। আহনাবের মনে ভয় ঢুকে যায়। একবার ভাবলো সব দ্বিধা দূরে ঠেলে রূপকথার বাড়িতে ঢুকে দেখবে, কিন্তু এতে যদি রূপকথা আবারও রেগে যায়, তাই ঝুঁকি নিতে চাইল না। এমনিতে যথেষ্ট রেগে আছে মেয়েটা, এতদিন চেষ্টা করেও রাগ কমাতে পারছে না। তাই আহনাব আর ঝুঁকি না নিয়ে নিজের ফোন থেকে রূপকথার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলো। মেয়েটা এখনও নিজের পাসওয়ার্ড বদলায়নি দেখে স্বস্তি পেয়েছে। রিলেশনে থাকার সময় সে আহনাবকে নিজের ফেসবুক পাসওয়ার্ড দিয়েছিল। আহনাবও দিয়েছিল রূপকথাকে। রূপকথার আইডিতে লগ ইন করে দেখলো সর্বশেষ আমিয়ার সাথে কথা বলেছে। আমিয়া রূপকথার বেস্ট ফ্রেন্ড, তাই সে রূপকথা কোথায় আছে সে ব্যাপারে জানতে পারে ভাবলো আহনাব। আমিয়া সেই মুহূর্তে অ্যাক্টিভও ছিল, তাই আর দেরি না করে মেসেজ দিয়ে বলে, হাই আমিয়া, আমি আহনাব। অনেকক্ষণ থেকে রূপের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওর দেখা পাচ্ছি না। আমার মনে হচ্ছে ও বাসায় নেই। এদিকে অনেক রাতও হয়েছে। আমার ওর জন্য বেশ চিন্তা হচ্ছে। তুমি কি জানো রূপ কোথায় আছে এই মুহূর্তে? মেসেজটা পাঠানোর কিছু মুহূর্তের মধ্যেই নোটিফিকেশনের আওয়াজে বিরক্ত হয়ে মেসেজটা সিন করলো আমিয়া। পুরো মেসেজটা পড়ে বেশ স্বাভাবিকভাবেই নিল, কারণ রূপকথা তাকে বলেছিল তার আইডির পাসওয়ার্ড আহনাফের কাছেও আছে। এদিকে এত রাতেও রূপকথা বাড়িতে ফিরেনি ভেবে আমিয়া দুশ্চিন্তায় পড়ল। মেয়েটা একা এত দূর সাভারে আছে, এই ঝড় বাদলের দিনে কোনো বিপদ না পড়ে সে ভাবনা থেকে দ্রুত টাইপিং করে বলল, ভাইয়া, রূপ সাভারে বৃক্ষরোপণ মেলায় অংশ নিতে গেছে। এতক্ষণে তো ওর ফেরার কথা, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। মেয়েটা সম্পূর্ণ একাই গেছে। আমিয়ার মেসেজটা দেখে আহনাবের বুক দগ করে উঠল। এত রাতে মেয়েটা একা এত দূরে, যদি কোনো বিপদে পড়ে। আর ভাবতে পারল না আহনাব। দ্রুত নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল সাভারের উদ্দেশ্যে। গাড়ির স্পিড যতটাই সম্ভব বাড়িয়ে নিল। মনে মনে বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না রূপ, আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। আমি বেঁচে থাকতে কোনো বিপদের আজ তোমার গায়ে লাগতে দিব না। এদিকে আমিও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল রূপকথার জন্য। এখন তার নিজের উপরেই রাগ হচ্ছে। যদি সেও রূপকথার সাথে চলে যেত তাহলে ভালোই হতো। এখন যদি রূপকথার কোনো বিপদ হয়ে যায়, তাহলে সে নিজেকে আর ক্ষমা করতে পারবে না। এদিকে আশরাফ শরীফ কোনো মতে আমিয়াকে এত রাতে
বের হতে দিবেন না। তাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম যেন আহনাফ দ্রুত রূপের কাছে পৌঁছে যায় এবং সম্ভাব্য বিপদ থেকে তাকে রক্ষা করে। রূপকথা অনেকক্ষণ থেকে খেয়াল করছে একটা গাড়ি সমানে তাদের পিছন পিছন আসছে। তারা যেদিকে মোড় নিচ্ছে গাড়িটাও সেদিকে আসছে। ব্যাপারটা রূপকথার মনে ভয় সৃষ্টি করলো। ফোন বের করে দেখলো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। একে বোধহয় বলে যেখানে ভাগ্যের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এতক্ষণ তাও একটু একটু মানুষ থাকলেও এখন তারা যে রাস্তায় উঠেছে সেটা একদম ফাঁকা। চারদিক জনমানবহীন। দূর দূরাস্ত পর্যন্ত কোনো লোক লোকালয় নেই। ব্যাপারটা ভাবতে রূপকথার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মনে মনে সে আয়তুল কুরসি জপতে লাগলো। এখানে একা আসাটাই ভুল হয়েছে। বাসায় না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। রূপকথার এসব ভাবনার মাঝে হঠাৎই গাড়িটি বেশ জোরে ব্রেক কষে। রূপকথা বলে ওঠে, কি হলো ভাইয়া, আপনি হঠাৎ থামলেন কেন? সিএনজি চালক অসহায় কণ্ঠে বলল, আমাদের সামনে থেকে একটা গাড়ি আটকে ধরেছে। রূপকথার মনে যেটুকু সাহস ছিল সেটাও আর রইল না। ভয়ে যেন তার অন্তরাত্মা কেঁপে উঠল। সম্ভাব্য ফলাফল অনুধাবন করতে পেরে দ্রুত গাড়ি থেকে নেমে পিছন দিকে দৌড় দিল। 4-5 জন লোক তার পিছনে দৌড়াতে লাগলো। এদিকে একজন এসে সিএনজি চালকের গলায় চাকু ধরে বলল, একদম বাড়াবাড়ি করবি না, চুপচাপ সিএনজিতে উঠে বস। এখানে যা কিছু হচ্ছে তার সাথে কোনো তোর লেনা দেনা নেই। সিএনজি চালক ভয়ে গুটিসুটি মেরে থাকে। রূপকথা প্রাণপণে দৌড়ে চলছে। থামলেই বিপদ, তাই দেহের সমস্ত শক্তি কাজে লাগিয়ে দৌড়াচ্ছে। কিন্তু এভাবে আর কতক্ষণ? তাই সুযোগ বুঝে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে থাকে রূপকথা। তাকে ধাওয়া করতে করতে কয়েকজন লোকও চলে আসে সেই স্থানে। তাদের মধ্যে ছিল বাপ্পি চৌধুরীও। সে তার অনুসারীদের উদ্দেশ্যে বলে, আমার মনে হয় ওই মেয়ে এখানে কোথাও লুকিয়ে বসে আছে। তোরা চারদিকে খোঁজ লাগা। ওকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া যাবে না। ওই আহানাপের প্রাণ বোমরা আছে ওর মধ্যে। রূপকথা বুঝলো এভাবে বেশিক্ষণ টিকতে পারবে না। লুকিয়ে থেকে সে ওদের সব কথা শুনল। যতদূর বুঝতে পারলো আহানাপের সাথে শত্রুতার জেরে এই লোকগুলো তার পিছু নিয়েছে। রূপকথা নিজের ফোন বের করলো। অল্প অল্প নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। রূপকথা যেন আশার আলো খুঁজে পেল। 999-এ ফোন করতে যাবে এমন সময় তার ফোন বেজে উঠল। আহনাফের কল। ফোনের রিংটোন শুনে সবাই দাঁড়িয়ে যায়। বাপ্পি সবার উদ্দেশ্যে বলে, শুনতে পাচ্ছিস? মেয়েটা মনে হয় ওই দিকে লুকিয়ে আছে, চল আমার সাথে। রূপকথা বুঝলো বাসার আর কোনো উপায় নেই। এভাবে আর বেশিক্ষণ টেকা যাবে না। তাইতে ফাঁসে পড়ে থাকা একটা রড তুলে নিয়ে এগিয়ে এলো। বাহাদুরির সাথে বলল, কেউ এক পা সামনে আগাবি না, না হলে কিন্তু এখানে একদম রক্তারক্তে বাঁধিয়ে ফেলবো। বাপ্পি সহ তার অনুগতরা সবাই হেসে উঠল রূপকথাকে দেখে। বাপ্পিরা সেলামান্না বলল, তুই একা মেয়ে আমাদের কি করবি রে? শুধু চেয়ে দেখ আমরা তোর কি অবস্থা করি। রূপকথা যতই সাহসিকতা দেখাক না কেন সে জানে এদের সবার সাথে সে একা পেরে উঠতে পারবে না। তবুও সে এত সহজে হার মানবে না। নিজেকে বাঁচাতে শেষ অবধি লড়বে। হয় মরবে, না হয় মারবে। কিন্তু বিনা যুদ্ধে নাহি দিবে সুচক্র মেদেহনি। রূপকথার লোহার রডটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। মান্না তার দিকে এগোতে নিতে তার মাথায় আঘাত করে। মান্না মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু দ্রুতই উঠে বসে। তারা 5-6 জন একসাথে এবার এগিয়ে আসে। রূপকথা বাপ্পিকে আঘাত করতে নিতে সে রডটা ধরে ফেলে বলে, ব্যাস, অনেক দেখেছি তো সাহসিকতা, এবার তো তুই অন্য কিছু দেখ। বলে রূপকথা দেহের দিকে লোলব দৃষ্টিতে তাকায়। বৃষ্টিতে বেয়ে যায় তার সালোয়ার কামিজ শরীরের সাথে লেপ্টে আসে। রূপকথা হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। বাপ্পি তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, বুলবুলি। তাকে রূপকথা এখনও আশা ছেড়ে দেয় না। তার মনে হয় এক্ষুনি কেউ তাকে বাঁচাতে আসবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে জলসে যাব জানি। লিখেছেন ইয়াসমিন খন্দকার। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।